একটা নাচ, শুধু একটা নাচ, যা কিনা ইউরোপের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। চলুন আজ আমরা সেই ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর গল্পটা একটু দেখি, যিনি শেষমেশ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গিয়ে থিতু হন। আসলে পুরো ঘটনার কেন্দ্রে ছিল একটাই মুহূর্ত, একটা ছবি আর একটা নাচ, আর সেটাই ভিয়েনা আর মস্কোর মধ্যেকার এক চাপা পড়া সত্যকে সবার সামনে নিয়ে এসেছিল। বলা যায় পুরো ইউরোপের রাজনীতিতেই একটা বড়সড় ধাক্কা দিয়েছিল। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। কিভাবে এটা সম্ভব হলো? আচ্ছা, তার এই পুরো জার্নিটা বুঝতে হলে সবার আগে মানুষটাকে বোঝা দরকার, মানে তার ব্যক্তিত্ব, তার পেছনের গল্পটা জানাটা খুব জরুরি। এখানে তার ক্যারিয়ারের একটা ঝলক দেখা যাচ্ছে, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দারুণ একজন মেধাবী আর সম্ভাবনাময় কূটনীতিক হিসেবে শুরু করেছিলেন, কিন্তু বুদ্ধিবৃত্তিক দিক থেকে হতাশ হয়ে তিনি খুব তাড়াতাড়ি সেই পথটা ছেড়ে দেন। এরপর তিনি একজন স্বাধীন বিশ্লেষক হিসেবে পরিচিতি গড়েন। এখানেই তার চরিত্রের দুটো দিক খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে। দেখুন, তিনি নিজে ভাবতেন তিনি একজন স্বাধীন চেতা বুদ্ধিজীবী, আর অন্যদিকে তার সহকর্মীরা তাকে দেখতেন একজন একগুঁয়ে আর একটু বেশি আত্মবিশ্বাসী মানুষ হিসেবে। আর এই যে একটা টানাপোড়েন, এটাই কিন্তু তার ভবিষ্যতের পথ অনেকটাই ঠিক করে দিয়েছিল। বিশেষ করে ভূরাজনীতি আর অভিবাসন নিয়ে তার কিছু থিওরি ছিল বেশ সাড়া জাগানো, যদিও সেগুলো নিয়ে বিতর্ক কম হয়নি। আর এই সবের জন্যই তিনি মিডিয়ার কাছে বেশ পরিচিত একটা মুখ হয়ে ওঠেন। তো এবার আসা যাক সরকারি তার খুব অল্প সময়ের মেয়াদটার দিকে। আর চলুন দেখি কিভাবে সেই সময়কার ঘটনাগুলোই তাকে ওই বিতর্কিত বিয়ের দিকে ঠেলে দিয়েছিল। ব্যাপারটা হলো, মন্ত্রী থাকাকালীন তার অভিজ্ঞতাগুলো তার রাজনৈতিক চিন্তা ভাবনাকে একেবারে বদলে দেয়। তিনি পশ্চিমা কূটনীতিকদের কাছ থেকে নিজেকে কেমন যেন বিচ্ছিন্ন মনে করতে শুরু করেন, আর ঠিক তখনই রুশ কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা তাকে আকর্ষণ করে। আর এটাই বলতে পারেন তার পরের সিদ্ধান্তগুলোর একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর ঠিক সেই সময়ে, মানে স্যালিস বাড়িতে নার্ভ এজেন্ট দিয়ে বিষ প্রয়োগের ঘটনার মাত্র কয়েক মাস পরে তিনি ভ্লাদিমির পুতিনকে তার বিয়েতে আমন্ত্রণ জানান। এটা যে কতটা দায়িত্বজ্ঞানহীন একটা কাজ ছিল তা নিয়ে অনেক সমালোচনা হয়, তবে সত্যি বলতে কেউই ভাবেনি যে পুতিন আসলেই সেই বিয়েতে আসবেন। এরপর যা হলো তা ইতিহাস। রুশ প্রেসিডেন্টের সামনে তার ওইভাবে ঝুঁকে সম্মান জানানোর ছবিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর একটা আন্তর্জাতিক কেলেঙ্কারির জন্ম দেয়। একটা পত্রিকা তো এটাকে সরাসরি কলঙ্ক বলে হেডলাইন করেছিল। আর এই একটা ঘটনাই তার রাজনৈতিক জীবনে একটা বড় দাগ ফেলে যায়। এর ঠিক 1 বছর পরেই তিনি পদত্যাগ করেন, আর তারপর নাইসেলের জীবন এমন একটা অপ্রত্যাশিত দিকে মোড় নেয় যা অনেকেই কল্পনাও করতে পারেনি। অস্ট্রিয়া থেকে তার চলে যাওয়াটা কিন্তু হুট করে হয়নি, এটা ছিল একটা ধীর প্রক্রিয়া। একাকিত্ব, সাথে আর্থিক সংকট, এই সব মিলিয়ে তিনি ধীরে ধীরে রাশিয়ার দিকে ঝুঁকতে থাকেন। প্রথমে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার জন্য কলাম লেখা শুরু করেন, আর তারপর তো রাশিয়ান তেল কোম্পানি রজনেফটের বোর্ডেও যোগ দেন। এখন প্রশ্ন হল, নাইসেল নিজে তার এই সিদ্ধান্তগুলোকে কিভাবে দেখেন? তিনি কি বলেন এই ব্যাপারে? তার নিজের কথায় যদি বলি, তিনি রুশ প্রেসিডেন্টকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। ভাবা যায়, একটা সাক্ষাৎকারে তিনি পুতিনকে জেন অস্টেনের উপন্যাসের কোনো চরিত্রের সাথে তুলনা করে সবচেয়ে বুদ্ধিমান ভদ্রলোক বলেছেন। এটা থেকে তার ব্যক্তিগত মুগ্ধতাটা বেশ স্পষ্ট হয়ে যায়। তার মূল যুক্তিটা হলো, তাকে নাকি একরকম পশ্চিম থেকে বেরি করে দেওয়া হয়েছিল। তিনি বলেন তাকে রাজনৈতিক শরণার্থী হতে হয়েছে, কারণ ইউরোপে তার কাজ করাটাই অসম্ভব করে তোলা হয়েছিল। তাই যেখানে তার দক্ষতার কদর আছে সেখানে একটা নতুন ঠিকানা খুঁজে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। আর এখানেই আসল বিতর্কটা। একদিকে তার ব্যক্তিগত ব্যাখ্যা, আর অন্যদিকে ভূরাজনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মধ্যে যে বিশাল ফারাক, সেটাই কিন্তু সব আলোচনার কেন্দ্রে। আচ্ছা, চলুন এবার একটু জুম আউট করে পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখি, কারণ সত্যি বলতে নাইসেলের গল্পটা শুধু একজনের গল্প নয়।
আসলে কয়েক দশক ধরেই অস্ট্রিয়া মানে ভিয়েনা নিজেকে পূর্ব আর পশ্চিমের মধ্যে একটা সেতুর মতো করে তুলে ধরেছে আর এই সুযোগে তারা রাশিয়ার সাথে একটা বেশ লাভজনক সম্পর্কও গড়ে তুলেছে যা নিয়ে সমালোচনাও কিন্তু কম হয় না। এই টেবিলটা দেখলে একটা প্যাটার্ন চোখে পড়ে। নাইসেল কিন্তু একা নন, তার মতো আরও অনেক বড় বড় অস্ট্রিয়ান রাজনীতিবিদ রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানির বড় বড় লাভজনক পদে যোগ দিয়েছেন। এটা থেকে অস্ট্রিয়ার রাজনীতিতে রাশিয়ার প্রভাবটা যে কতটা গভীর তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পরেও রাশিয়া ছিল অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী। ভাবুন একবার, এটা তাদের মধ্যকার গভীর অর্থনৈতিক সম্পর্কের একটা বড় প্রমাণ। কিন্তু প্রশ্নটা হলো, এই অর্থনৈতিক সম্পর্ক কি তাদের রাজনৈতিক নিরপেক্ষতাকে কোনোভাবে প্রভাবিত করে? শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ক্যারেন নাইসেলের এই জার্নিটা কি শুধুই একজন খামখেয়ালি মানুষের গল্প, নাকি এটা ইউরোপের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এমন একটা পরিবর্তন যা হয়তো পুরো মহাদেশটা ভবিষ্যৎ কি অন্যদিকে নিয়ে যেতে পারে।